দর্শক আমন্ত্রণ জাগতারকার আজকের আয়োজনে। আশা করছি যে যেখানে বসে আমাদের দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আজ আমার সঙ্গে একজন অতিথি রয়েছে জাগতারকায়। তিনি জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা। ভাই আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? আছি মোটামুটি ভালোই। ভাইয়া আজকে আপনার সাথে অনেক আড্ডা হবে, তো আমি শুরুতেই আর কি জানতে চাইবো আপনার ছেলেবেলা নিয়ে, কোথায় আপনার বেড়ে ওঠা, কিভাবে এই জগতে প্রবেশ করা এন্ড অল। ছেলেবেলা বলতে আমি জানি না যে এটা কত আগেকার, আমি তো এখনো মনে করি আমি আমার ছেলেবেলাতেই আছি। বা দারুণ। এবং সেই হিসেবে মানে আমার ছেলেবেলার শুরুর দিকে আমি কুষ্টিয়াতে আমার জন্ম, কুষ্টিয়াতেই আমার মূলত বেড়ে ওঠা, মানে অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কুষ্টিয়াতেই এক নাগাড়ে থেকেছি। আমার বন্ধু বান্ধব বেশিরভাগই ওখানকার। পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চলে যাই, আমার ছেলেবেলার মধ্যভাগ বলা যেতে পারে সেটা। এবং আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেটা এত আগে, এবং তখন প্রায় 9 বছর ধরে আমরা ইউনিভার্সিটিতে পড়েছি। এই নানানভাবে ইউনিভার্সিটি বন্ধ, আন্দোলন, যখন সামরিক শাসন এক নাগাড়ে 9 বছর চলেছে, এবং ঠিক ওই পুরোটাই আমরা ইউনিভার্সিটিতে ছিলাম। এবং ইউনিভার্সিটিতে যেটা খুব কমন আমার কুষ্টিয়া এবং ইউনিভার্সিটির ভিতর, সেটা হচ্ছে যে দু জায়গাতে আমি নাটকের সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম, মানে মঞ্চের নাটক। সেটা আমার কুষ্টিয়াতে যেমন আমার দলের নাম ছিল বোধন কুষ্টিয়া, এখন বোধন থিয়েটার, আর রাজশাহী ইউনিভার্সিটিতে আমার নাটকের দলের নাম ছিল অনুশীলন নাট্য দল। এইগুলোর সাথে আমি খুব ভাবে জড়িত ছিলাম, এগুলোর দায়িত্বে ছিলাম নানান সময়ে। ফলে আড্ডা এবং নাটক মানে থিয়েটার, এইটাই আমার শৈশব। আর পরিবার তো আছে, আমার পরিবারও খুবই, আমি একদিক থেকে বলবো যে আমরা মানে আমার পরিবারের ভাই বোনেরা যে যেটা হতে চেয়েছি করতে চেয়েছি সেটাতে কখনো কোনো বাধা থাকেনি। ফলে আমার পরিবারকে আমি খুব বড় একটা জায়গায় রাখবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমরা জানি যে আপনি সে সময় কিন্তু নাটকে অভিনয় করেছেন, তো এইভাবে অভিনয় জগৎ থেকে হুট করে জনপ্রিয় নাট্যকার হওয়ার ডিসিশনটা কিভাবে নিলেন? না, আসলে আমি অভিনয় করার সাথে সাথে নাটক লেখাটা আমাকে খুবই আলোড়িত করতো। এই যে সংলাপগুলো লেখা হচ্ছে, যদিও এক সময় আমার এরকম ছিল যে টেলিভিশনের নাটকগুলোতে সংলাপগুলো যারা বলছেন তারাই হয়তো বলছেন, এটা পেছনে যে একজন লেখক থাকে এবং লিখতে হয় এইরকম ধারণাও আমার ছিল না, সেটাই অতি শৈশব। তারপরে তো আস্তে আস্তে বুঝলাম যে এটা লিখতে হয় এবং এটার পেছনে পরিকল্পনা থাকে, এটার পেছনে এক ধরনের ক্রিয়েটিভিটি থাকে, সৃজনশীলতা থাকে, এ বড় কঠিন কাজ। তো আমার আবার ওইটা একটা খুব ইয়ে থাকে যে আমি পারবো না কেন, আমি চেষ্টা করে দেখি। সেই জায়গা থেকে আমি আসলে আমার লেখালেখির শুরু। আমি শুরুতে কিন্তু কবিতা লিখতাম। আমি শৈশবের কোনো এক ভাগে বা ছেলেবেলার কোনো এক ভাগে আমি খুব কবিতা লিখতাম, মানে আমি কবি ছিলাম। কুষ্টিয়াতে আমার এক ধরনের পরিচয় ছিল যে কবি। পরে কবিতাটা আমাকে খুবই হেল্প করেছে। কবিতা যারা লেখেন ভালো, মানে কবিতার সাথে সংযুক্ত যারা, তারা ভালোভাবে, তারা কিন্তু সংলাপটা খুব ভালো লিখতে পারেন, নাটকের সংলাপ। সেটা আমাকে খুব হেল্প করেছিল, এই আর কি। তো লেখালেখির সাথে আমি ছিলাম একেবারে শৈশব থেকে। হ্যাঁ, দারুণ। নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের সঙ্গে আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে, সেই সময়কার স্মৃতিচারণ যদি জানতে চাই, কি বলবেন? না, যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি অথবা আমার তখনও কুষ্টিয়াতেই আছি হয়তো, এই সময় ঢাকা থিয়েটার তো তাদের খুব বড় বড় যে নাটকগুলো, আলোচিত নাটক, সেই নাটকগুলোই আসছিল, যেমন কেরামত মঙ্গল, কীর্তন খোলা, এই নাটকগুলো আসে। জৈবতী কন্যার মন, কীর্তন খোলা বিশেষভাবে এইভাবে আলোচিত হলো। ওইটা নিয়ে বিচিত্রা, তখন একটা পত্রিকা ছিল বিচিত্রা, সেটাতে প্রচ্ছদ কাহিনী হলো, যেই প্রচ্ছদে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং সেলিম আল দীনের ছবি, ভেতরে তাদের নাটক সম্পর্কে নানান কিছু। তো ওইগুলো দেখে আমি খুবই সেলিম আল দীনের প্রতি, আমি যেহেতু লেখার দিকে ঝোঁক আমার, সেলিম আল দীনের লেখার প্রতি এবং তার যে থিয়েটার জীবন, নাট্য জীবন এবং শিক্ষক জীবন, এগুলোর প্রতি আমার একটা খুবই আগ্রহ ছিল। পরে ঢাকায় আসার পরে তো সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। সেলিম ভাইও কি কারণে যেন মনে করলেন যে এইটাই বোধহয় আমার খুব যোগ্য একজন শিষ্য হওয়ার সম্ভাবনা রাখে, ফলে আমার প্রতি উনি একটি বিশেষ নজর দিতেন।
পরিচর্যার ক্ষেত্রে আমি যদি বলি, মানে সৃজনশীল ভাবে এগিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি শিল্প ভাবনা, এই শিল্প ভাবনাকে জাগিয়ে তোলা, এইটা উনি খুব ভীষণভাবে আমাকে পরিচর্যা করতেন। এবং আমি তো সবসময় বলি যে আমার শিল্প ভাবনার গুরু তিনি সেলিম আল দীন, এই আর কি। দারুণ ভাই, আপনি যেমনটি বলছিলেন সেই পরিপ্রেক্ষিতে যদি বলি, নাটকের একটা সুবর্ণ সময় আমরা পার করে এসেছি, এবং মঞ্চ নাটকের বিশেষ করে। এবং এখন যদি বলতে যাই, বর্তমান সময়ে কিন্তু ভিন্ন ধাঁচের কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে আমরা কি আসলে অনেকটা এগিয়েছি নাকি পিছিয়ে গেছি? না, পেছনের জায়গা আমি দেখি না, মানে পেছানোর ব্যাপারটা আমি দেখি না। কারণ আমি যদি কুষ্টিয়াতে আমার বোধনে নাটক করার কথা বলি, সেখানে ভীষণভাবে ওই রিবাউন্ড করতো সাউন্ড, প্রজেকশনটা আবার ফিরে আসতো, ফলে সংলাপ শুনতে দর্শকদের অসুবিধা হতো। তখন আমরা একটা বুদ্ধি বার করলাম, ওই কলসি উপর করে বেঁধে টাঙালাম পুরা এই ইয়েতে, সিলিংয়ে, এবং ওটা ওই ওই শব্দটাকে ফিরিয়ে আসার এই ব্যাপারটাকে ইয়ে করতো। পরে এখন ধরা যাক যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পকলা একাডেমি থেকেই, বা শিল্পকলা একাডেমির অনেকগুলো মিলনায়তন অনেকগুলো জেলা শহরে আছে, ফলে এটা হচ্ছে মঞ্চের দিক থেকে আমি বললাম। এখন আমরা ইয়ের মঞ্চ নাটকে কিন্তু আমরা অনেক ধরনের টেকনোলজিও ব্যবহার করছি, যেটা এক সময় ছিল না। আমি যে আমাদের দেশ নাটকেরই, আমার নিজের দল দেশ নাটকের শুরুর দিকেও যদি আমি বলি যে আমাদের যে টেকনোলজি তখন আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের যে লাইটের ইয়ে ছিল, যেমন ধরা যাক লাইটের ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, আলোক প্রক্ষেপণের ধারণাই চেঞ্জ হয়ে গেছে, মিউজিকে অনেক বেশি আমরা সমৃদ্ধ হয়েছি। সব কিছু মিলিয়ে নাটক কিন্তু এগিয়েছে। এখন এটা বলতে পারেন যে নাটক করছেন কারা, কি পরিমাণ নাটক মঞ্চে হচ্ছে, এইগুলোর দিক থেকে হয়তো বিচার করা যেতে পারে। কিন্তু নাটক একসময় স্বর্ণযুগ ছিল, আর এখন সে স্বর্ণযুগ আমরা হারিয়েছি, এইটা আমি 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 মনে করি না আর কি। স্বর্ণযুগ ছিল এই সেন্সে যে তখন হয়তো অনেকগুলো দল সক্রিয় ছিল, এখন হয়তো অনেকগুলো দল ওইভাবে সক্রিয় নাই। কারণ এটাও তো দেখতে হবে যে মঞ্চ নাটক তো মূলত পৃষ্ঠপোষকতার নাটক, দলের ছেলেমেয়েরা টাকা তুলে, টাকা দিয়ে, চাঁদা দিয়ে ইত্যাদি করে একটা দল চলে। ফলে এখন যদি আমি একটা সেট তৈরির কথা ভাবি, আমি হয়তো একসময় 10,000 টাকা 15,000 টাকা একটা সেট তৈরি করে আমি নাটক করতাম, এখন একটা সেট তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে। তো সেই জায়গাগুলো বিচার করলে ওই আমাদের সামর্থ্য অনেক কমেছে। আরেকটা যেটা হয়েছে, ঢাকা শহরের যেই ট্রাফিক ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আসলে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না যে 7টায় একটা শো হলে আপনি যে 7টায় সেই নাটকটি দেখতে পারবেন। ফলে দর্শকের দিক থেকেও কিন্তু এক ধরনের অনীহা এসেছে, দূর যেতে লাগে 2 ঘন্টা, আসতে লাগে 2 ঘন্টা। এটাও কিন্তু নাটকের দর্শক কমার ক্ষেত্রে একটা আমি মনে করি প্রতিবন্ধকতা, এই যানজট। সেটাও যদি কাটে, আমি মনে করি যে দর্শকেরও অভাব আমাদের নাটকে হবে না। একদমই তাই। এটা না থাকলে আমি মনে করি নাটক পূর্ববৎ আবারও ঠিকই হবে। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন ভাইয়া, তখনকার সময় আমিও বলছিলাম যে সুবর্ণ একটা সময় আমরা পার করে এসেছি। এখন মঞ্চ নাটক নিয়ে কথা বললাম, আমি যদি একটু টেলিভিশনের দিকে আসি, টেলিভিশনে কিন্তু একটা সময় আমরা দেখতে পেতাম বিভিন্ন সামাজিক নাটক। এখন লেখার ধরনই, মানে লেখনী এবং কিছু কন্টেন্টেরও চেঞ্জ এসেছে বর্তমান নাটকে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমি কিন্তু একটু অন্যভাবে দেখতে চাই। টেলিভিশন নাটক যারা অভিনয় করতেন, যারা লিখতেন, বা যারা পরিচালনা করতেন, তারা কিন্তু সবাই তাদের নিজস্ব একটা পেশা ছিল, একটা কাজ ছিল, কোন একটা চাকরি করতেন, কোন একটা ব্যবসা করতেন। এইভাবে থেকে ওনাদের ওই শিল্প চর্চা ছিল, টেলিভিশন নাটকটাও শিল্প চর্চা ছিল। আমিও লিখতাম একটা ভালো নাটক লিখব সেই চিন্তা করে। তারপরে আস্তে আস্তে টেলিভিশনের নানান শাখা প্রশাখার ভেতর দিয়ে এবং নানার কারসাজির ভেতর দিয়েও আমি বলবো, টেলিভিশনের এই বিষয়টাকে একটা খুবই বাণিজ্যিকীকরণ করা হলো। এটা শিল্প হিসাবে ঘোষিত হলো না, কিন্তু এটা থেকে বাণিজ্যিকীকরণ এবং এর থেকে অনেক বাণিজ্যিক সুবিধা পেতে থাকলো আমাদের রাইটাররা, আমাদের ডিরেক্টররা, অভিনেতা অভিনেত্রীরা। ফলে যখনই আপনার এই যে মুনাফা পাওয়ার একটা বিষয় এসে যায়,
তখন কিন্তু কিভাবে কত সহজে কত ভুলায় কত মানে আর কি যে কোনো কিছু দিয়ে অর্থটা অর্জন করা উপার্জন করা এইটার দিকে খুব বেশি ঝোঁক এসে গেল। এখন একজন আর্টিস্ট তিনি অন্য কোনো কিছু না করে এই অন্য কোনো কিছুর সুযোগই নাই, তার সময় নাই, এত বেশি তিনি অভিনয় পাচ্ছেন এবং উপার্জন করছেন। একজন নাট্যকার একজন ডিরেক্টর সবার ক্ষেত্রেই তাই। ফলে তাদের উদ্দেশ্য থাকছে যে আমার জীবিকা আমি এখান থেকেই করব। ফলে জীবিকা এবং শিল্প চর্চা দুটো একসাথে যদি ভীষণভাবে একীভূত হয় সেটা আমি মনে করি ক্ষতি করে শিল্পকে। সেটাই আমাদের এই এখন চলছে। এখনকার যুগে কিন্তু কন্টেন্ট শব্দটা খুব বেশি জনপ্রিয়। আমরা ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলেই দেখতে পাই ছোট ছোট কিছু কন্টেন্ট, সেটা হোক 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিটের। তো সেখানে কিছু ছোট মেসেজ হয়তো দেয় অথবা ফান বা চটকদার কোনো ধরনের কন্টেন্ট আমরা দেখি, যেটা কিন্তু নতুন আরেকটা পরিবর্তন, যেটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। এবং কিছু বছর ধরে ভাইরাল শব্দটা কিন্তু আমরা নতুন শুনতে পাচ্ছি। এই যে ছোট ছোট কন্টেন্টগুলোর যে পরিবর্তন, এই ব্যাপারটাতে আসলে আপনি কি বলবেন বা কিভাবে মূল্যায়ন করবেন? এটা আমি সবকিছুকে পজিটিভলি দেখি। এটা তো অবশ্যই আপনার সৃজনশীলতা প্রদর্শনের একটা ভালো জায়গা, কিন্তু এইটার পেছনে যখন ভিউ, আপনি যখন ভাইরাল বলতেছেন তখন কিন্তু এর পেছনে ভিউয়ের ব্যাপারটাও আসতে হবে। এবং প্রতি ভিউ প্রতি পেন্স মানে ডলারের হিসাবে যখন আসে তখন আমি কিন্তু যে কোনোভাবে আমার ভিউ যাতে বাড়ে, এই যে কোনোভাবে আমার ভিউ বাড়াতে হবে, তাহলে আমার উপার্জন বাড়বেই। আমি একই কথাটা বলেছি। এইগুলোর পেছনের উদ্দেশ্যটা তো আমার দেশের শিল্পকে, আমার দেশের সাহিত্যকে, আমার দেশের নানান পারফর্মিং আর্টসগুলোকে তুলে ধরা, এটা নয় তো। এটা হচ্ছে আমার এটা দেওয়ার পরে কি পরিমাণ লোক দেখবে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে দেখি যে আমার পোস্টে কতগুলো লাইক পড়েছে, কতগুলো লাভ রিয়াক্ট এসেছে, এইগুলো আমি দেখি, যদিও সেটার বিষয় কোনো পেছনে কোনো বাণিজ্যিক কোনো বিষয় নাই। তো এখন যখন এইটা এর উপরে চেপে বসে, আর আপনি দেখবেন এইগুলো কন্টেন্ট, হ্যাঁ অনেক বুদ্ধিবৃত্তিক বিষয় থাকছে কন্টেন্টের ভেতরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যাদের রুচি নিজের রুচি সেই অনুপাতে নয় যেটি প্রয়োজন একটা টেলিভিশনের বা একটা কোনো প্রদর্শনযোগ্য কোনো কন্টেন্টে, যেই রুচি থাকা উচিত তার মেকারের, হ্যাঁ তার অনেক নিম্নমানের রুচি হয়তো আমরা দেখছি। ফলে সেটির ফলাফল কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ভাইয়া, আপনার সঙ্গে যারা কাজ করতেন, সেটা আপনারকার সময়, সেটা মঞ্চনাটকে হোক বা টেলিভিশন নাটকে হোক বা যেখানেই হোক, প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করতেন ক্যামেরার সামনে বা পেছনে, তাদের মধ্যে কাদের কাজ আপনি উল্লেখ করবেন, কাদের কাজ আপনার ভালো লাগছে? মঞ্চে যেমন ধরেন আমাদের তো মূলত দেখতে হয় নাটকটি লিখছেন কে, মানে গ্রুপ থিয়েটার ফেডারেশন বলছি, গ্রুপ থিয়েটারের আইডিয়া অনুযায়ী যে আসলে একটি দল তার নিজস্ব রাইটার, তার নিজস্ব ডিরেক্টর, তার নিজস্ব অভিনয় শিল্পী এবং অন্যান্য কলাকুশলী, এইটা হিসেবে আমরা একটা দলকে বিচার করি। মঞ্চের ক্ষেত্রে সেই কারণে কোনো ব্যক্তিকে বিচার করা বেশ কঠিন। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী তো কিছু আছেই, হ্যাঁ 2-1 জনের নাম হয়তো বলতে পারি, বাকি যাদের বলছি না নাম তারাও আসলে আমার প্রিয়। কিন্তু খুব অভিনয়ের ক্ষেত্রে যদি বলি, রমিজ রাজু বলে একটি ছেলে আছে, অনেক ভালো করে। প্রশান্ত হালদার বলে একটি ছেলে, আমার দলের বেশ কয়েকজন, কামাল আহমেদ, ফিরোজ আহমেদ এবং চুমকি বলে একটি মেয়ে, নাজনীন হাসান চুমকি, সুষমা, হ্যাঁ এবং আরো অনেকেই এরকম অনেক আমার সেলিনা শেলি, মানে মঞ্চ মিলে যা ধর নির্দেশকের কথা বললে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু অথবা জামিল আহমেদ, হ্যাঁ এবং অন্যান্য আরো দলের অনেকেই আছেন যারা নির্দেশনা দিচ্ছেন, তাদের নামও মানে স্মরণ করতে। আমি মঞ্চতে আসলে এইভাবে ব্যক্তি আলাদা করে বলা সম্ভব না। টেলিভিশনের ক্ষেত্রে আমার প্রিয় বন্ধু, উনি নির্দেশক হিসেবেও অসাধারণ, সালাউদ্দিন লাবলু, উনি অভিনেতা হিসেবেও অনেক অসাধারণ। উনি মঞ্চেও কাজ করেছেন, মঞ্চে এক সময় অভিনয় করতেন, মঞ্চেও খুব ভালো অভিনয় করতেন। গিনিপিগ নামে একটি নাটক, সেই নাটকে উনি অভিনয় করেছিলেন, অসাধারণ অভিনয় করেছিলেন। ফজলুর রহমান বাবু মঞ্চেও যেমন টেলিভিশনেও তেমন। চঞ্চল চৌধুরী আছে,
তারপরে অনেক আমার একজন অভিনেত্রী ছিলেন তানিয়া আহমেদ, ও খুব ভালো অভিনয় করতো। অপি করিম, ও খুব ভালো অভিনয়। তমালিকা খুব ভালো অভিনয় করতো। এগুলোকে আমি মনে করি যে অভিনয়ের ইয়েতে উল্লেখযোগ্য। রহমত আলী, জলিয়াপা, অনেকের নামই বলে, মানে আমি আমার একটা, কারণ এরা আবার সব আমার নাটকেও অভিনয় করতেন। আচ্ছা আচ্ছা। এইগুলো সব মিলে অনেকের নামই বলা যায়। আসলে নাম বলাটা আমার মনে হয় না যে বুদ্ধিমানের কাজ, এটাতে পরে সমস্যায় পড়তে হয়। আচ্ছা ভাইয়া, অনেক কথা বললাম আমরা মঞ্চ নাটক নিয়ে, এবার একটু আমি সিনেমা নিয়ে কথা বলতে চাইবো যে আগের যে সিনেমাগুলো আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বর্তমান সময়ের সিনেমা তো অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি একটু বিশেষ করে বলতে চাই, প্রত্যেক বছর ঈদে আমরা বিভিন্ন ধরনের বাণিজ্যিক সিনেমাও দেখতে পাই রিলিজ করছে। সেখানকার চিত্রনাট্য যেরকম পরিবর্তন এসেছে, অভিনয়ও পরিবর্তন এসেছে। আপনি ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আসলে কতটা এগোতে পেরেছি সামনের দিকে? না, আমি ওই যে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার একটাই কথা, যে কোনো শিল্পের ইতিহাস কখনো পেছনে যায় না। হ্যাঁ, সেটা এগিয়েই চলে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে এই এখন যে সমস্ত সিনেমা তৈরি হচ্ছে, হয়তো এফডিসি কেন্দ্রিক যেটা বলি, হয়তো তার সাথে যুক্ত না থেকেও অনেক ভালো ছবি তৈরি হচ্ছে, এফডিসিতেও অনেক ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস সবসময় মনে করি যে ছবিটার গল্পটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। গল্পটা হওয়া উচিত। আমাদের যেই হয়েছে, আমাদের যদি সত্যিকার অর্থেই চলচ্চিত্রের দিকে তাকাই, তাহলে চলচ্চিত্রের গল্প নির্ভরতা অনেক কমেছে। এখন অনেক টেকনোলজি ব্যবহার করে, অনেকের ধারণা যে লাইট সেট, কস্টিউম, ক্যামেরা এই সমস্ত দিয়েই হয়তো একটা খুব ভালো সিনেমা, শর্ট, এগুলো দিয়ে হয়তো সম্ভব। কিন্তু একটা ভালো গল্প, কারণ যিনি দর্শক তিনি তো দেখতে চান গল্প, আর কিচ্ছু দেখতে যান না উনি এইটাই দেখতে যান যে আসলে ওই মেয়েটির কি হলো, অথবা ওই ছেলেটির কি হলো, তাদের প্রেম কি সফল হলো, তার বাবা কি বেঁচে থাকলো, এইগুলো দেখতে জানতো। এইটার অভাব আমি বোধ করি। সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের যারা নির্দেশ পরিচালক বা প্রযোজক, তাদের নজর দেওয়া উচিত। চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম ভাই, আরেকটু বলতে চাইবো এই ব্যাপারে যে বর্তমান সময়ে কিন্তু আমরা চলচ্চিত্র মানেই বুঝি মেগাস্টার শাকিব খানের কথা, ওনাকেই চিনি। কেন আমরা নতুন কোনো মেগাস্টার পাচ্ছি না, বা কেন সুপারস্টার আমরা তৈরি করতে পারছি না, কেন পাচ্ছি না আমরা? এই ব্যাপারটা নিয়ে আপনি আসলে কি বলবেন? এখানে আমি কিন্তু বললাম তো যে আমাদের দর্শকদের দিকে তাকায় অলওয়েজ আমরা তাদেরকে খাওয়ানো বলে একটি শব্দ আছে, যে সেই খাওয়ানোর প্রচেষ্টায় আমরা, আর এর পেছনে কিন্তু একটা অর্থলগ্নেরও ব্যাপার আছে। সেই দিকে তাকায় কেউ এই রিস্কটা নেন না। এটা তো একটা ঝুঁকি, তার তো এখানে প্রায় 1 কোটি টাকার মতন তাকে লগ্নি করতে হবে। সেইটার ফিরে আসা, সেই রিস্কটা অনেকে নিতে চান না। তবে আমি এটা মনে করি, আমি সাকিব খানকে তার অভিনয় জীবন, সমৃদ্ধ অভিনয় জীবন, অনেক ভালো ছবি, অনেক দর্শকের তিনি প্রাণপ্রিয় অভিনেতা। কিন্তু মানে আমরা যদি অন্যদের নিয়েও চেষ্টা করি, এই ঝুঁকিটা নিই, কখনো কখনো দেখা যায় মানে স্টার তৈরি হয় কিভাবে, এইভাবেই তো। কিন্তু ওই ঝুঁকিটা কেউ আমরা নিতে চাচ্ছি না, এইটুকুই, আর কিছু না। ভালো গল্প বা চিত্রনাট্যের উপরে কি দর্শকদের এখনো সেই আগ্রহটা আছে? সব সময়ের জন্য এই আগ্রহ কেউ কোনোদিন ফেলতে পারবে না, কেউ কোনোদিন সরাতে পারবে না। এই দর্শক দেখতে চান একটা ভালো গল্প। এই যে এখন যারা বিভিন্ন কন্টেন্ট বানান, তারা তো দর্শক এইটা এখন চাচ্ছে এরকম মনে করেই বানান। কিন্তু দর্শককে যদি অল্টারনেটিভ একটা ভালো গল্প দেওয়া যায়, দর্শক ওটাকে গ্রহণ করবেন। কিন্তু এটা তো প্রচার ও প্রচারণার যুগ। আমরা যেটা ব্যর্থ হই প্রচার ও প্রচারণার ক্ষেত্রে, আমাদের ব্যর্থতার কারণেও কিন্তু অনেক ভালো গল্প আমরা সিনেমা হলে দেখতে আসি না। এরপরেও আরো বলবো যে আগে তো প্রায় 1400 সিনেমা হল ছিল, সেখান থেকে যদি 200 সিনেমা হলে একটা ছবি রিলিজ হতো, এমনি ছবি কমার্শিয়ালি সাকসেসফুল হয়ে যেত। এখন তো সিনেমা হলই নেই, আমি জানি না 100-র উপরে সিনেমা হল আছে কিনা। তাহলে কমার্শিয়ালি থ্রেটেন্ড, যে কোনো ছবি কমার্শিয়ালি থ্রেটেন্ড আমি মনে করি। তাই
ভাই আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাইবো যে কি ধরনের কাজ এখন করা হচ্ছে, আমরা আপনার থেকে সামনে আর কি কি কাজ পেতে চলেছি। না, আমি তো টেলিভিশনের জন্য সবসময় আমার একটা করে সিরিয়াল থাকে। আমার এই জাস্ট এই মাসেই একটি নতুন সিরিয়াল 130 পর্বের সিরিয়ালের শুটিং শেষ হলো, দারুণ। ওটা প্রচার শুরু হবে আমাদের একটা চ্যানেলে। মঞ্চ নাটক তো আমি লিখি, মঞ্চ নাটকের কাজ আমার রেগুলার, আমার দল দেশ নাটক, আমরা মঞ্চে রেগুলার কাজ করছি, মঞ্চে প্রতি মাসে আমাদের প্রদর্শনী থাকছে। প্লাস আমি মঞ্চ নাটক লিখে এই কিছুদিন আগে, জাস্ট 4-5 দিন আগে একটি নাটক একটা দলকে দিলাম, তারা সেটির রিহার্সাল শুরু করছে। তারপরে সিনেমা তো লিখছি, সিনেমা একসাথে এখন 2টো সিনেমা লিখছি, 2টো সিনেমারই প্রডিউসার দেশের বাইরের। তো সব মিলিয়ে মানে লেখালেখিটা থাকেই। আর আমি এমনি এখন পড়াই, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াই, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াই, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াই, বিভিন্ন জায়গায় আমি পড়াচ্ছি। এইগুলো মানে কাজের ভেতরেই থাকতে হচ্ছে এই আর কি। ভাইয়া আপনার তো অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা থেকেই আসলে আমি জানতে চাইবো, আমি এক একজন অভিনেতার নাম বলবো, আপনি একটু কাইন্ডলি তাদের ব্যাপারে আপনার মূল্যায়নটা বলবেন, আপনার দৃষ্টিকোণটা বলবেন যে আপনি আসলে তাদেরকে কিভাবে মূল্যায়ন করেন। শুরু করব আমার সবথেকে প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দিয়ে। চঞ্চল চৌধুরী তো আমার ভবের হাট থেকেই তার উত্থান বলবো আমি। চঞ্চল চৌধুরী একজন বিনয়ী, হ্যাঁ, এবং কুশলী অভিনেতা, একদম। হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই, ভালো। মোশাররফ করিম। মোশাররফ করিম তো আমি মনে করি বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় অভিনয় শিল্পী বলে আমি মনে করি। সম্ভাবনাময় বললাম কি, তার উপরে ভালো অভিনেতা, এমনকি আমি হুমায়ুন ফরিদির কথাও যদি বলি, তার সমতুল্য বা তার চেয়ে বড় অভিনেতাও আমি কখনো কখনো তার কোনো অভিনয় দেখে মনে করেছি। কিন্তু কি কারণে যেন একদম সম্পূর্ণ মোশাররফ করিমকে আমি পাচ্ছি না বা পাইনি, এটাই। জাহিদ হাসান। জাহিদ হাসান তো মজার অভিনেতা। জাহিদ হাসানেরও কিন্তু ওইরকম একটা গুণ আছে যে স্ক্রিনে জাহিদ হাসান মানেই সেই নাটক সফল নাটক, সেই পর্যায়ে ছিল। জাহিদ হাসান একটা সমৃদ্ধ অভিনয়ের জীবন কাটিয়েছে। ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু প্রকৃত অর্থে একজন অভিনেতা, একজন অভিনয় শিল্পী ছিলেন। তার নাম আমরা খায়ের ভাই বলি। তিনি মুখ দিয়ে কথা বললেই যেন অভিনয় হয়ে যেত। বাবুর ভিতরেও এই গুণটা আছে। আর বাবু অভিনয়ের প্রতি ভীষণভাবে নিবেদিত একটা অভিনেতা। অপি করিম। অপি করিম তো নিঃসন্দেহে ভালো। আমি তো বলেছি অপি করিমের নাম আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে প্রিয় শিল্পীদের ভেতরে, অপি করিম তো খুব ভালো। তার সাথে আমি তমালিকার কথাও বলবো যে সেও খুব ভালো অভিনেত্রী। একদম তাই। ছিল। জয়া আহসান। জয়া আহসান তো সফল অভিনেত্রীদের একজন। জয়া আহসানের একটা বিষয় আছে যে যেই চরিত্রটি সে করবে সেই চরিত্রটি সম্পর্কে সম্যক একটা ধারণা নিয়ে তারপর সে ওই চরিত্রটা রূপায়ণ করে বা অভিনয় করে সেই চরিত্রে। মানে আমি তার নিজের সাক্ষী, আমার একটি নাটকে মেঘ রং মেয়ে বলে একটি নাটকে সে অভিনয় করেছিল। আমি তখন লন্ডনে ছিলাম, আমাকে লন্ডনে ফোন করে সে জিজ্ঞেস করেছে, মাসুম ভাই আপনি এই চরিত্রটা সম্পর্কে একটু বলেন। তো ওর এই নিষ্ঠাটা আছে, খুব নিষ্ঠাবান একজন অভিনেত্রী। ভাইয়া নাটকের জনপ্রিয় মুখ অপূর্ব ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাইবো। অপূর্ব ভাইয়ের অভিনয়কে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অপূর্বর সাথে আমার ব্যক্তিগতভাবে ওই রকম যোগাযোগ হয় না, কিন্তু অভিনয়ে দেখি, বিশেষ করে দর্শক প্রিয়তার ক্ষেত্রে আমি দেখি যে অপূর্ব দর্শক প্রিয়তা বিশাল, অনেক বড়, ভালো। এবং বর্তমানে কিন্তু আফরান নিশোর ফ্যান ফলোয়ারের কথা যদি বলি, বা আমি যদি বিশেষ করে তার অভিনয়ের কথা বলি, সে একজন ভার্সেটাইল অ্যাক্টর। নিশো ভাইকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিশো আমার খুব প্রিয় অভিনেতা। নিশো জানে সেটা যে আমি মাসুম ভাইয়ের খুব প্রিয় অভিনেতা। যখন যেখানেই দেখা হয় আমি ওর প্রশংসা করি, এবং ওর অভিনয়গুলো এক এক রকম, মানে যেই চরিত্রের জন্য যেটি দরকার সেই চরিত্রানুগ বলি আমরা যেটাকে, সেইটা সে করে। আর ওর উপস্থিতির ভেতরে কিন্তু একটা এমন জায়গা আছে যে ও পুরো জায়গাটা দখল করে ফেলে। যদি ও স্ক্রিনে যখন আসে তখন স্ক্রিনটা ওর দখলে থাকে। এই ক্ষমতাটা ইয়ের আছে নিশোর। মেহজাবিন। মেহজাবিনের অনেক নাটক আমাকে দেখতে হয়েছে, কারণ আমি বিভিন্ন পুরস্কার যেগুলো দেওয়া হয় এগুলোর আবার বিচারকের দায়িত্ব অনেক জায়গায় আমার থাকতে হয়। ওর অনেকগুলো নাটক আমি দেখেছি, টেলিভিশন নাটক, এমনকি ওয়েব সিরিজেরও নাটক। ও আমার কাছ থেকে পুরস্কারও পেয়েছে, মানে মার্কিংয়ে যে সেরা অভিনেত্রী হিসেবেও
বিবেচিত হয়েছে আমার কাছে। বলার কিছু নাই আর সে সম্পর্কে, ও ভালো অভিনয় করে। ভাইয়া এখন বর্তমানে যারা কাজ করছেন, যেমন আমি যদি নাম ধরে বলতে চাই, জোভান, তৌসিফ, তটিনী, পলাশ, এদের কাজগুলো আসলে আপনার কেমন লাগে বা এদের অভিনয় আপনার কেমন লাগে? পলাশের কাজ তো আমি দেখেছি। জি। পলাশ অভিনেতা তো খুবই ভালো, ও কিন্তু মেকারও খুব ভালো, ও নিজে নাটক বানায়, আচ্ছা, আচ্ছা। ও নিজে মেকারও অনেক ভালো। পলাশ চারিদিক থেকে মিলিয়ে একজন শিল্পী। জোবান বা আর যাদের কথা বললেন, আমি ওদের নাটক দেখি, কিন্তু আসলে ওদের সম্পর্কে ভালো কি মন্দ, যেমন অন্যান্যদের প্রসঙ্গে বলা হলো, কারণ তারা তাদের ক্যারিয়ারটাকে দীর্ঘ ক্যারিয়ারটাকে টেনে আসছে, তবে এরা সম্ভাবনাময়, এরা অনেক ভালো, আরো ভালো করবে, এটা আমি মনে করি। ভাই আমরা শেষ করব মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনার মূল্যায়ন। শাকিব খানের সাথে আমি আর একটা স্ক্রিপ্ট লেখা নিয়ে আমি ওর সাথে বসেছিলাম। ও একটা আন্তরিক ছেলে, ও লেখকদের মূল্যায়ন করে এবং ওর ভেতরে একটা ক্ষুধা আছে। এই ক্ষুধাটা থেকেই আসলে ওকে মূল্যায়ন করা যায়। ওর ভিতরে একটা ক্ষুধা আছে খুব ভালো সাহিত্য নির্ভর ছবিতে বা গল্পে অভিনয় করার, যার জন্য ও নিজেই কিন্তু একজন পরিচালকের মাধ্যমে আমার খোঁজ নিয়েছিলেন। এমনকি আমি জানি ও সেলিম আল দীনেরও সাহিত্য বা সেলিম আল দীনের লেখারও ভক্ত সে। এই যে একটা ক্ষুধা, এটাই আমি মনে করি যে মানে ওর ভেতরের সেই টানটা আছে, সেই ইচ্ছাটা আছে। একদমই তাই, এবং তাই জন্য হয়তোবা সে এখন মেগাস্টার, এবং আমরাও তাকে আসলে, এবং তার দর্শক জনপ্রিয়তাও আসলে দিন দিন তুঙ্গে উঠছে। ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে আজকে গল্প করে, আড্ডা দিয়ে অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। আমি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশকে আপনি আসলে ভবিষ্যতে কোথায় দেখতে চান? বাংলাদেশ নিয়ে আপনার কোনো চিন্তা আছে কিনা? বাংলাদেশকে নিয়ে ভবিষ্যতে আমি এটাই দেখতে চাই যে বাংলাদেশ তার স্বকীয়তা নিয়ে, তার অর্জিত সম্মান নিয়ে, তার সকল কি বলবো, তাকে মানে বাংলাদেশকে ভালোবেসে যারা তাদের জীবনকে দিয়ে গেছেন, তাদের সবাই যেন সম্মানিত হতে পারেন, সম্মান নিয়ে থাকতে পারেন, এইরকম বাংলাদেশে আমি দেখতে চাই। একদমই তাই ভাইয়া। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ভাইয়া, এবং আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো কিছু কাজ পাই সেই প্রত্যাশায় আজকের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ। আমার প্রতি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং জাগো নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে জাগো তারকার অন্য আয়োজনে অন্য কোনো নতুন অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।